আপনি এই যে আরব স্প্রিংয়ের কথা বলছেন বা লিবিয়াতে যে গাদ্দাফিকে মেরে ফেললো, এটা আমেরিকাই বলছে যে সাদ্দাম হোসেনের মিথ্যা একটা যুক্তি দিয়ে সাদ্দামের পতন ঘটালো। আফগানিস্তানের যে বোমা টোমা মেরে 21 বছর ওখানে টিকে থাকলো। এই জিনিসগুলো একটা দিক যে জোর করে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন কোনো দেশেই যেখানে আমেরিকা ইন্টারভিন করেছে সেখানে কিন্তু ওই গণতন্ত্র কিচ্ছু প্রতিষ্ঠিত হয় নাই। আমেরিকা চেয়েছিল কিনা জানি না, কিন্তু আমেরিকার মূল উদ্দেশ্য ছিল যে ওখানে তার প্রতিপত্তিটাকে, কারণ এই জায়গাগুলো হচ্ছে অত্যন্ত রিসোর্স সম্পন্ন, সম্পদ সম্পন্ন, সেই জন্যে ওর উপরে এই মানে ইয়েগুলো দিয়ে ধোয়া তুলে যে গণতন্ত্র, স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বলে তারা ওখানে গেছে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে রাশিয়াকে ইয়ে করা, কোণঠাসা করা, রাশিয়াকে দুর্বল করা। রাশিয়া তো দুর্বল হয়েছিল তখনই, তারপরে আরও কন্ট্রোল করে তার সম্পদটাকে নেওয়া। এবং এমন কথাও বলেছে, যেমন জিগমুন্ড ব্রেজিনস্কি বলে একজন, তিনি ন্যাশনাল সিকিউরিটির ইয়ে ছিলেন, তিনি বলছেন যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে, এত বড় দেশ, একে খণ্ড খণ্ড করে বিভক্ত করা 4টা প্রদেশে, এবং 4টা প্রদেশে খণ্ড খণ্ড করে আমরা তার নিয়ন্ত্রণ করব ইত্যাদি ইত্যাদি করব। তো সেই জন্য তারা কি করলো, তারা 1999 সাল থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা নেটো নামে যে আগ্রাসী একটা জোট, তাকে অত্যন্ত সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে এই রাশিয়ার একেবারে বর্ডারের দিকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করলো। 1999 সাল থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত এই যে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া একেবারে রাশিয়ার উত্তরে, তারপরে বুলগেরিয়া, হাঙ্গেরি, রুমেনিয়া, স্লোভাকিয়া, চেক, তারপরে আরও অন্য যে সমস্ত এককালে সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল সে সমস্ত সব দেশকে তারা নেটোর ভেতরে ইয়ে করলো। শুধু তাই করলো না, পোল্যান্ড থেকে শুরু করে বুলগেরিয়া, রুমেনিয়াতে তারা আপনার মিডল রেঞ্জ যে সমস্ত রকেট, অত্যন্ত আগ্রাসী চরিত্রের, 500 কিলোমিটার থেকে শুরু করে 1000 পর্যন্ত যাবে, এই মিডল রেঞ্জ ইয়ে তারা সমস্ত ক্ষেপণাস্ত্র ওইখানে রাশিয়ার বর্ডারের ইয়েতে করলো। আচ্ছা, সবচেয়ে বড় তাদের লক্ষ্য ছিল ইউক্রেনকে ইয়েতে ঢোকানো, নেটোতে ঢোকানো। কিন্তু সেখানে 2008 সালে একটা মিটিং হলো, তার আগে 2007 সালে একটা মিটিং হলো, সেটাকে বলে মিউনিক সিকিউরিটি কনফারেন্স। এটা প্রতি বছর হয়ে থাকে এবং সেখানে পুতিনকে তারা দাওয়াত দিল। পুতিন ওখানে যে বলল যে লোক দেখো, ইউক্রেনে তোমরা যদি যাও, ওখানে যদি তুমি নেটোর ইয়ে করো, তাহলে সেটা হচ্ছে রাশিয়ার জন্যে রেড লাইন, ওইটা আমাদের জন্য একেবারে জীবন মরণ প্রশ্ন। আমাদের সিকিউরিটির কথা, আমাদের নিরাপত্তার কথা আমাদের ভাবতে হবে। তুমি আমার দোরগোড়ায় এসে আমাকে উস্কানি দেবে ইত্যাদি করবে, এটা চলবে না। এটা ও বলে আসলো। 2008 সালে নেটোর একটা সামিট হলো, শীর্ষ সম্মেলন হলো, সেইখানে কেবলমাত্র ফ্রান্সের এবং জার্মানির বিরোধিতার কারণে ইউক্রেনকে নেটোতে ঢোকানো হলো না, তাই না? ওইখানে স্থগিত থাকলো। তারপরে দেখলো, তারপরে যেভাবে হোক না কেন, আমি কোনো দেশকে ওইভাবে ইয়ে করছি না, তারপরে 2014 সালে ইউক্রেনে একটা অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানটা কিন্তু হলো একটা ফ্যাসিবাদী শক্তির কারণে। ইউক্রেনে একটা ফ্যাসিবাদের সমস্যা ছিল, নাৎসির একটা সমস্যা ছিল, কারণ দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউক্রেনের একটা বড় অংশ, ব্যান্ডেরা বলে একজন নেতা ছিল, সে হিটলারের সাথে কোয়ালিশন করে সে ইউক্রেনকে সোভিয়েতের থেকে আলাদা করে দখল করে একটা আলাদা নাৎসি রাষ্ট্র করার একটা পায়তারা করেছিল এবং অনেক মানুষকে হত্যা করেছিল সেখানে, এবং তাদের যে সমস্ত অবশিষ্টাংশ সেটা টিকে ছিল ইউক্রেনে। তো তারা করলো কি, তারা এই অভ্যুত্থানে সাহায্য করলো, এবং সেই অভ্যুত্থান সম্পর্কে আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু একটা অভ্যুত্থান হলো, একটা নতুন সরকার আসলো যারা ফ্যাসিবাদী এবং উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদী। তারা করলো কি, আপনি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইউক্রেনে যখন স্বাধীন হয় 1991 সালে, তখন কিন্তু ইউক্রেনের স্বাধীনতা দেওয়া হয়েছিল আমেরিকা এবং রাশিয়া। তারা এই কারণে স্বাধীনতা দিয়েছিল যে ইউক্রেন একটা নিউট্রাল দেশ থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যত সংখ্যালঘু সম্প্রদায় আছে, বিশেষ করে রাশিয়া, ইউক্রেনের পূর্বাংশ হচ্ছে রাশিয়া অধিষ্ঠিত, পশ্চিম অংশ হচ্ছে ডিফারেন্ট। তো এই
অঞ্চলের সংখ্যালঘুদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, অর্থোডক্স ধর্ম, এগুলোকে যেন প্রোটেক্ট করে এই রাষ্ট্র। এই কারণেই কিন্তু ইউক্রেনকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। এবং সেভাস্টোপোল যে বন্দর, যেখানে রাশিয়ার মেইন ফ্লিট, ব্ল্যাক সি ফ্লিট, ওটা যেন একটা লিজ দিয়ে রাশিয়ার অবস্থানটাকে ওখানে থাকে, কিন্তু ওটা ইউক্রেনে বিলং করবে, ওই ইউক্রেনেরই ওটা। এইরকম একটা সেটেলমেন্টের কারণেই কিন্তু ইউক্রেন স্বাধীন হয়েছে। এই 2014 সালে যে সরকার আসলো, সে করলো কি, সম্পূর্ণ ভায়োলেট করে বলল যে ওই নিউট্রালিটির কোনো নিরপেক্ষ থাকবে না, ও আমরা নেটোতে জয়েন করব। আর এদের উপরে আক্রমণ শুরু করলো, কারণ এই রুশ অধিষ্ঠিত অঞ্চল, তারা ওই 2014 সালের ওই ফ্যাসিবাদী যে কু হয়েছিল তার বিরোধিতা করেছিল। তখন ইউক্রেনের ওই গভর্নমেন্ট তারা সৈন্য পাঠিয়ে এদের উপরে, এই রুশ জাতিগোষ্ঠীর উপরে অত্যাচার করলো, রুশ ভাষা নিষিদ্ধ করলো, অর্থোডক্স ধর্মের চর্চা নিষিদ্ধ করলো, তাদের সংস্কৃতি, শিল্প, সাহিত্য, মনুমেন্টস যে সমস্তগুলো ছিল ধ্বংস করলো। এইভাবে একটা সিভিল ওয়ার শুরু হলো সেখানে। এই সিভিল ওয়ারটা মেটানোর জন্যে মিনস্ক একটা এগ্রিমেন্ট হয়। সেই মিনস্ক এগ্রিমেন্ট হচ্ছে 2014 সালের পরে 15 সালে সেপ্টেম্বর মাসের 22 তারিখে সম্ভবত, আমার মনে যদি থাকে, একটা মিটিং হয়। সেখানে অ্যাঙ্গেলা মার্কেল ছিল, তারপরে হল্যান্ড ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট, এবং পুতিন ছিল সাইডে। এটা কিন্তু রাশিয়ার সাথে নেগোসিয়েশন না, এটা হচ্ছে ওখানকার ওই যে এই রাশিয়ার সংখ্যালঘুদের প্রতিনিধিদের সাথে এদের মিটিং হচ্ছে। আর ছিল ওখানে পরোশেনকো, যে তখনকার প্রেসিডেন্ট ইউক্রেনের। এই মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে যুদ্ধবিরতি হবে, যুদ্ধ করবে না, আমরা সমস্ত হেভি অস্ত্রশস্ত্র আমরা করব। কিন্তু ভায়োলেট করলো ইউক্রেন, এটা ভায়োলেট করে আবার আক্রমণ শুরু করলো। যাই হোক, 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত এই পিরিয়ডটাই পরে স্বীকার করলো অ্যাঙ্গেলা মার্কেল এবং ওল্যান্ড, তারা স্বীকার করলো যে আমরা কখনো মিনস্ক বাস্তবায়িত করতে চাইনি। আমরা চেয়েছি এই পিরিয়ডটা নিতে ইউক্রেনের আর্মিকে এমনভাবে শক্তিশালী করা যেন তারা নেটোর স্ট্যান্ডার্ডে যায়, এবং তারা যেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেন প্রস্তুত থাকে। 8 লক্ষ সৈন্যের একটা বাহিনী তৈরি করলো। সেখানে নেটোর সমস্ত জেনারেলসরা একটা কমান্ড পোস্ট করলো জার্মানিতে, এবং সেখানে রিক্রুটমেন্ট করলো, ইত্যাদি করলো। এবং 2014 সালে রাশিয়ার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলো, 19টা নিষেধাজ্ঞা করে রাশিয়াকে ক্রিপল করা। যখন দেখলো যে রাশিয়াকে ক্রিপল করা যাচ্ছে না, তাকে মানে অবদমিত করা যাচ্ছে না, তখন তারা শুরু করলো এই অস্ত্র দিয়ে সমস্ত ইউক্রেনের আর্মিকে একটা সাংঘাতিক একটা ফোর্স হিসেবে তৈরি করা। 2022 সালে 2021 সালের নভেম্বর মাসে রাশিয়া আমেরিকাকে একটা মেমোরেন্ডাম পাঠালো যে আসো, এই পরিস্থিতিটাকে বন্ধ করা দরকার, আসো আমরা নেগোশিয়েট করে একটা সলিউশন করি। তখন অ্যান্থনি ব্লিংকেন ছিলেন মানে স্টেট ডিপার্টমেন্টের দায়িত্বে। তিনি বললেন যে না, এটা ইউক্রেন নেটোতে জয়েন করবে কিনা সেটা ইউক্রেনের ব্যাপার, রাশিয়ার মাথা ব্যথা না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আজকে যদি ফ্লোরিডায় রাশিয়া যদি সেখানে একটা ঘাঁটি করে, এবং ফ্লোরিডায় ওখানে আপনার মারণাস্ত্র এবং যুদ্ধাস্ত্র যদি ওখানে ইনস্টল করে বা স্থাপন করে, আমেরিকা চুপ করে থাকবে? অবশ্যই না। আমেরিকা তো ধ্বংস করে দিবে, সমস্ত ফ্লোরিডাকে শেষ করে দিবে। কিউবাতে বা অন্য জায়গায় যদি এরকম হয়, চীন যদি ওখানে যে বসায় তার মারণাস্ত্রগুলো। এর মানে ডক্টর খান আমরা বুঝতে পারছি যে যদিও পুতিন আগ্রাসনই শুরু করেছেন, যেটি এখনও চলছে, কিন্তু পুতিনের দিক থেকেও কিছু যৌক্তিক কারণ আছে এই আগ্রাসন চালানোর পেছনে। আপনি এতক্ষণ সেটি বললেন। আমি একটুখানি অ্যাড করি যে একটা হচ্ছে যে আমেরিকা হয়তো বলতে পারে বা নেটো বলতে পারে যে এটা হচ্ছে আমি রাশিয়ার আগ্রাসন যেটাই বলি না, এটাকে প্রতিহত করার জন্যে আমি এই নেটোরকে অত দূর নিয়ে গেছি, তাই না? এটা হতে পারে, বলতে পারে যে হ্যাঁ আমি আমার প্রিএম্প্ট করার জন্যে, আমি ডিটারেন্স ক্রিয়েট করার জন্য, যেটা ইংরেজিতে বলে, সেটার জন্য আমি গেছি। কিন্তু সেটা ঠিকই আছে, কিন্তু তোমাকে তো আর এক দেশের
তার সিকিউরিটির কথা তুমি ভাববে না? পুরনো যে চুক্তি সেটার প্রতি একটা সম্মান দেখানো এটা করবে না তুমি? তাহলে মানে এই উস্কানিটাই তো পুতিনকে বাধ্য করেছিল সৈন্য পাঠাতে। আর একটা জিনিস মনে রাখা দরকার, সৈন্য পাঠিয়েছে মাত্র 90,000। তার মানে এই না যে পুতিন চেয়েছিল ইউক্রেনকে দখল করতে। 90,000 সৈন্য দিয়ে কোনো সামরিক বিশেষজ্ঞ বলবে না ইউক্রেনকে জয় করা যায়। তাহলে কারণ কি ছিল? কারণটা ছিল যে ইউক্রেনের উপরে প্রেশার দেওয়া, যে নেগোসিয়েশনে আসো, আলাপ আলোচনায় আসো। এবং সেই আলোচনা তো হয়েছিল, তো সেটা ইস্তাম্বুলে আলোচনা হলো, এবং যে আলোচনা হলো সেটা ইউক্রেনই দিল তাদেরই যে সমস্ত শর্ত সেটা সেখানে টেবিলে করলো। রাশিয়া বলল ঠিক আছে আমি মানি, সাইন হলো ডকুমেন্ট, চলে আসলো ডেলিগেটরা। তারপরে বরিস জনসন তখন প্রধানমন্ত্রী ইংল্যান্ডের, তিনি আসলেন কিয়েভে, এসে বলল যে জেলেন্সকি তুমি যদি সাইন করো তাহলে ইউরোপ কিন্তু তোমাকে সাহায্য করবে না, কোনো সাহায্য নয় তোমাকে, এটা বন্ধ করো, রাশিয়াকে তুমি ডিফিট মানে পরাজিত করতে পারবে, সুতরাং আমরা সমস্ত কিছু তোমাকে দিব। ইউক্রেনটা হচ্ছে ইউক্রেনের জনসাধারণের জন্য নেটো ভাবে নাই। নেটো ভেবেছে রাশিয়াকে কিভাবে দুর্বল করা যায়, তার ব্লিড করা, তার রক্ত ক্ষয় হয় যেন, এইটাই হচ্ছে তাদের প্রধান। সেই জন্যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল, এই দুই পক্ষেরই হয়তো হতে পারে, আমি হয়তো কিছু আছে, কিন্তু এটা কি তাদের স্বার্থে? এখনো পর্যন্ত বলছে মানে ফ্রন্টটা, মানে ইউক্রেনের ফ্রন্টটা তো ভেঙে পড়ছে, এই পাক্রোভস পড়ে গেছে, তারপরে দানিয়েস্কে, জাপারোজে সব রাশিয়া দখল করে নিচ্ছে। তারপরেও বলছে যে আরও অস্ত্র দাও, আরও অস্ত্র দাও, সমস্ত মানুষকে শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের মানুষকে যুদ্ধ করতে হবে। এটা কি কথা?